As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court. দফায় ভোটের সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। গতবারে 8 দফা হয়েছিল, এবারে 2 দফায়। গতবারে কিন্তু প্রচুর হিংসা হয়েছিল, তো এবারে আইন শৃঙ্খলা নিয়ে মানে এই যে হিংসা, এই 2 দফায় ভোটে আপনারা কি মনে করছেন? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি মনে করছি তার থেকে বড় কথা হলো নির্বাচন কমিশন কি মনে করছে। আমরা এখনো বলছি এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে হিংসা আমরা দেখেছি, সরকারের অসহযোগিতা দেখেছি, আমাদের ফর্ম 7 জমা নেওয়ার পরেও যেগুলো এআরও এবং ইআরওরা সিস্টেমে আপলোড করেনি, পুলিশ বেআইনিভাবে আমাদের ফর্ম 7 যারা বাজেয়াপ্ত করেছে, এবং সর্বোপরি ফর্ম 7 আমরা জমা দেওয়ার পরেও এখনো আমরা যে জমা দিয়েছিলাম সেগুলোর শুনানি ছাড়া মাঝপথে হঠাৎ এসআইআর বন্ধ করে নির্বাচন করা যাবে না। এসআইআর প্রক্রিয়ার উপরে আমাদের নজর আছে। নো এসআইআর নো ভোট আমাদের অতীতে যে স্ট্যান্ড ছিল সেটাই থাকবে। প্রথম দফায় নির্বাচন কমিশনের ভোট ঘোষণার ধাক্কায় বলুন, ভয়ে বলুন, ঘাবড়ে গিয়ে বলুন বা চমকে গিয়ে বলুন, আস্তিনে লুকিয়ে রাখা তাস যাকে বলে, মানে যাকে বলে লুকিয়ে রাখা অস্ত্র, সেই আস্তিনে লুকিয়ে রাখা সব কটা তাস ফেলেই দিল শাসক দল। কেন এই কথা বলছি তার সম্পূর্ণ ব্যাখ্যায় আসছি এই এপিসোডে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে মানুষের ভাষা পথ হাঁটছে, তার জন্যে আমরা কৃতজ্ঞ। আপনাদের সকলকে ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। আপনাদের সুচিন্তিত মতামত থেকেই কিন্তু উঠে আসে আমাদের এই এপিসোডের বিষয়বস্তুগুলি। আজ নির্বাচন কমিশন যে ভোট ডিক্লেয়ার করতে যাচ্ছে সেটা কিন্তু আমি আপনি গতকাল জানলেও রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিতরে যে সমস্ত সোর্স আছে তারা আরো খানিকটা আগে থেকে নিশ্চয়ই অনুমান করেছিল বলে আমাদের আন্দাজ, এবং সেই অনুযায়ী তাদের নিজস্ব প্রস্তুতি ছিল, ঠিক যেমন এই শাসক দলেরও ছিল। এবং সেই কারণেই যে আমার মনে হয়েছিল, এবং আগের এপিসোডগুলোতে আমি বলেছি সেটা, যে ওই যে ধর্ণা, এসআইআর এর বিরুদ্ধে যে ধর্ণাটা শুরু হয়েছিল, সেই ধর্ণাটা তড়িঘড়ি বন্ধ করে তুলে নেওয়ার আর একটা কারণ ওটাও হতে পারে যে নির্বাচনের ডেট ডিক্লেয়ার হতে চলেছে, কাজে নির্বাচনের প্রস্তুতি আছে, বিশেষ কিছু পরিকল্পনা থাকতে পারে, তা নিয়ে জরুরি কাজকর্ম থাকে। এখন ওই ধর্ণাতে বসে থাকলে তো সেই কাজকর্মগুলো বিঘ্নিত হতে পারে। তাছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলের যেমন থাকে সেটা শাসক দলেরও থাকে, তার যে সমস্ত যাকে বলে ইয়েটা গুছিয়ে নেওয়া, নেটওয়ার্কটাকে গুছিয়ে নেওয়া, ভোট মেশিনারিজকে গুছিয়ে নেওয়া, সেইগুলোর ব্যাপার থাকে। এবং সেই পরিকল্পনার অংশই কি ছিল এইটা, যে আস্ত দেখে তাই মনে হচ্ছে যে ভোটটা ঘোষণা হয়ে গেলে, মানে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট যদি চালু হয়ে যায়, তাহলে অনেক কিছু কাজ আর করা যায় না। তাহলে কোন কোন কাজগুলো করা যায় না? যে কাজগুলো আজকে করা গেল সেটা হচ্ছে পুরোহিত ভাতা 500 টাকা বাড়িয়ে দাও, যে মুয়াজ্জেম বলে বোধহয় ভাতা, ওটা 500 টাকা বাড়িয়ে দাও। আর যেটা নিয়ে সব সংবাদ মাধ্যম এতক্ষণ সবাই আপনারা জেনেই গেছেন, যে খবরটা আবার ওই ভোট ডিক্লেয়ার করবার খবরের মধ্যে একটু চাপা পড়ে গেছিল, মানে মেন ফোকাসের থেকে একটু তলায় চলে গেছিল, সেটা হচ্ছে ডিএ। যে ডিএ নিয়ে এত কাণ্ড, এত বছর ধরে এত মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি, দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেছে এই নিয়ে, ডেট পড়েছে, ডেট পিছিয়েছে, এবং অকাতরে পয়সা খরচ করেছে রাজ্য সরকার বিভিন্ন
অ্যাডভোকেটদের, বড় বড় অ্যাডভোকেটদের সুপ্রিম কোর্টে দাঁড় করানোর জন্য। পরবর্তীতে সুপ্রিম কোর্টের ফাইনাল রায়ে রাজ্য সরকার সেটা হেরে যায় এবং ডিএ দিতে, যে ডিএর ব্যাপারে যে দাবি ছিল যৌথ সংগ্রামী মঞ্চের, তাদের দাবিটাই যেতে, এবং সুপ্রিম কোর্ট বলে দেয় রাজ্য সরকারকে দুটি ভাগে সেই ডিএ দেওয়ার জন্য। এবং সেখানেও দীর্ঘদিন ধরে সেই দিচ্ছি দেবো করা করতে 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 এই গত সপ্তাহে গিয়ে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায়, গিয়ে বলে যে এই মুহূর্তে দেওয়ার মতো অর্থ তাদের কাছে নেই টেই ইত্যাদি। মানে মনোভাবটা বলছি, আক্ষরিক অর্থে তো পড়ে পড়ে বলতে হবে সেটা না, মনোভাবটা হচ্ছে এই যে এটা এই মুহূর্তে রাজ্য সরকারের ক্ষমতা নেই, যে কারণের আগেও রাজ্য সরকার ডিএ না দেওয়ার কারণে যে যুক্তিগুলো দিয়েছিল, এবং সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে তারা আরো অতিরিক্ত সময় চায় ডিসেম্বর মাস পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, আজকে যদি সেই ঘোষণা করে ডিএ দেওয়ার ঘোষণা করে দিল, তাহলে ওখানে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে বা অ্যাপিল করে জানানো হয়েছে যে রাজ্য সরকারের ভাড়ারে অর্থ নেই বা অসুবিধা আছে কোষাগারের, তাহলে আজকে সেই ডিএটা দেওয়া গেল কি করে? সেটা কি সুপ্রিম কোর্টের কাছে অবমাননা হয় না? বা হলফনামা দিয়ে বা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে মিথ্যা বলা হয় না? যদি এটা সত্যি হয় তাহলে ওটা মিথ্যা, আর যদি ওটা মিথ্যা হয় তাহলে ওটা সত্যি হয় তাহলে এটা মিথ্যা। মানে দুটো তো একসাথে সত্যি হতে পারে না। এদিকে আরো বড় ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে এই যে ভোটটা ডিক্লিয়ার হয়ে গেল। আমি এর আগের দুটো এপিসোডে, আপনারা অন্তত কিছু মনে না রাখুন, মানুষের ভাষার যারা নিয়মিত দর্শক, যারা সাবস্ক্রাইব করেছেন বা এখনো করছেন, তাদের জন্য একটা অনুরোধ রাখছি মনে রাখার জন্য, যে আমরা এই আমাদের এই কথাটা খাটুক আর না খাটুক, এইটুকু মনে রাখবেন যে আমরা কিন্তু এই গোটা সংবাদ মাধ্যমের মধ্যে আমরা প্রথম প্রশ্ন তুলেছি যে আদৌ এই 23 তারিখ আর 29 তারিখ ভোট হতে পারবে কিনা। সেইটা গত দুটো এপিসোডে আমরা ব্যাখ্যা করেছি যে কি কি কারণ থাকতে পারে যাতে করে ইভেন সুপ্রিম কোর্ট হয়তো মনে করলে এই 23 এবং 29 তারিখে ডেট পিছিয়ে অন্য ডেটের ব্যবস্থা করতে পারে। কি কি কন্ডিশন তৈরি হয়েছে সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। এবং এটা তো বাস্তব যে যদি সেই ডেট পিছিয়ে যায় তাহলে অবধারিত সেখানে আর কোনো উপায় অবশিষ্ট থাকে না, সময়কাল হিসেবে ক্যালেন্ডার যদি দেখা হয় তাহলে সেখানে অবধারিত রাষ্ট্রপতি শাসন সেখানে হতে চলেছে, যদি আমাদের কথাগুলো মেলে, মানে আমরা যে অনুমানগুলো করেছি। ফাইনাল ডিসিশন তো সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এদের হাতে আছে। কিন্তু মজার বিষয় হলো একটা, আজ অনেকেই হয়তো অনেক খবরের মাঝখানে এটা খেয়াল করছেন না, প্রশাসনের যে মূল ক্ষমতা এবং পুলিশি সিস্টেম, এ দুটোই কিন্তু আজকে শাসক দলের হাত থেকে চলে গেল। ভোট যদি পিছিয়েও যায় বা ভোট যদি নির্দিষ্ট সময়কালের মধ্যেও হয়, ঘোষিত সময়ের মধ্যেও হয়, প্রশাসন এবং পুলিশ কিন্তু আর এই রাজ্যের শাসক দলের যে সরকার চলছে তার হাতে আর নেই। মডেল কোড অফ কন্ডাক্টে বা ইলেকশন কমিশনের হাতে সেটা চলে গেল আজ থেকে। এবং আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়াতে এবার কমিশন কিন্তু এই বিভিন্ন জায়গাতে, আজকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এটাও জানিয়েছেন যে গত ভোটগুলিতে যে সমস্ত হিংসাত্মক ঘটনাগুলি ঘটেছিল, যে সমস্ত আধিকারিক এবং থানা ওসি ইত্যাদিরা জড়িত ছিলেন, তাদের নির্দিষ্ট তালিকা তার কাছে গিয়ে পৌঁছিয়েছে। আজকে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন তিনি। আজকের সাংবাদিক সম্মেলন যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন তার মধ্যে যদি 10টা প্রশ্ন থাকে, 8খানা প্রশ্ন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে হয়েছে, বাকি অন্য রাজ্যের ভোট নিয়ে প্রশ্নই হয়নি কোন। এখন সেইখানে এই প্রশ্নটাও ছিল এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, মানে যে রিপোর্টটা পাওয়া গেছে,
যদি দেখা যায় তারা দোষী, তাহলে তারা শক্ত ব্যবস্থা নিতে চলেছেন, কঠোর ব্যবস্থা তাদের প্রতি নিতে চলেছেন। আর কে না জানে এখন কোন থানাতে বা কোন পোস্টে কোন আধিকারিক, কোন ডিএম, কোন এসডিও, কে কোথায় থাকবে না থাকবে, এটা এবার সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। ভোট পিছবে কি পিছবে না, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, লজিক্যাল ডিসক্রিপেন্সির বা আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট কবে পাবলিশ হবে, সেই পাবলিশিং এ দেরি হলে আমাদের আমি যে প্রশ্নগুলো তুলেছি যে আমাদের মানে নাগরিক অধিকার খর্ব হতে পারে। যেমন ধরা যাক যে 15 লক্ষের মধ্যে শোনা যাচ্ছে যে 10 লক্ষ নাকি, যেটা এখনো পর্যন্ত নাকি মীমাংসা হয়েছে যে 15 লক্ষর কাছাকাছি, তার মধ্যে 6 লক্ষ নাকি বাদ পড়েছে, যেটা সংবাদ মাধ্যম থেকে আমি আপনি সবাই জানছি। তাহলে 9 লক্ষ তো বৈধ হিসেবে নাম উঠছে। তেমনি আগে যারা মানে বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, এদের যে যদি আপলোডিং এ ভুল বা অন্যান্য কোনো যান্ত্রিক ভুলের জন্য যদি তাদের নাম বাদ গিয়ে থাকে বৈধ ভোটার, তাদের যে অ্যাপিলগুলো, সেই অ্যাপিলগুলোও তো মীমাংসা হতে হবে। সেটা ডি ওর কাছে, সি ওর কাছে, অনেকের কাছে জানিয়েছে, জানাচ্ছেন অনেকে। তেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এই যে পুরো সিস্টেমটা এই যে জেলা জাজদের দিয়ে বা সিভিল জাজদের দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের পরিচালনায় চলছে, তার অর্থ কি? তার অর্থ এইটা যদি পিছিয়েও যায়, মানে এই প্রসেসটা যদি পিছিয়েও যায়, সেটা তো কোর্ট, হাইকোর্টকে উত্তর দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে, জেলা জাজদের উত্তর দিতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে, আর হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এবং নির্বাচন কমিশনও সেখান থেকে মানে আজকের এই, আমি কেন আগের এপিসোডটাতে ওটা বলেছি যে এই ভোটটা ডিক্লেয়ার হলো, সেটা তাকে করতেই হতো, সেটা তার সাংবিধানিক দায়িত্ব, ভোট ডিক্লেয়ার করাটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার সেই নির্দিষ্ট সময় হতে পারবে কি পারবে না, সেই যেহেতু এই পুরো প্রসেসটা চালাচ্ছে সুপ্রিম কোর্ট, তাহলে সেই প্রসেসটা ঠিক সময় মতো হবে কি হবে না সেটার দায়িত্বও তো সুপ্রিম কোর্টের। এটা তো সহজ প্রশ্ন, এ নিয়ে তো কোনো বিতর্কের জায়গাই থাকতে পারে না। এবং তাতে যদি দেরি হয় তাহলে সুপ্রিম কোর্টের ওপর আমাদের সকলের অত্যন্ত ভরসা, এবং তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন যে একজন বৈধ ভোটারের ভোটাধিকার যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, তেমনি একজন বৈধ ভোটার যদি প্রার্থী হতে চায় তার অধিকারও যেন হরণ না হয়। এই পয়েন্টগুলো নিশ্চয়ই দেখবে, এগুলো আমরা আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি। কিন্তু আজকে মজার বিষয় হচ্ছে এই যে যদি পিছিয়েও যায় তাহলে ওই প্রশাসনটাও কিন্তু এই রাজ্য সরকারের যে শাসক দল এতদিন চালিয়েছে, পুলিশ প্রশাসন ইত্যাদি, তাদের হাতে আর থাকলো না। এবং প্রশাসনও বুঝবে, ধীরে ধীরে নিশ্চয়ই বুঝবে, পুলিশ প্রশাসন, অন্যান্য যে সমস্ত আরো তার সাথে জড়িত যে সমস্ত কর্তা ব্যক্তি, অফিসিয়ালস ইত্যাদিরা থাকেন, তারাও নিশ্চয়ই, আপনারা যদি বোঝেন, আমাদের মতো ছোটখাটো মানুষজন যদি বুঝি, তাদের কাছেও নিশ্চয়ই আরো খবর থাকবে যে আগামী পরিস্থিতি কি হতে চলেছে। আরে ভোট তো কখন ডিক্লেয়ার হয়ে গেছে, স্মরণ করে দেখুন তো, যে এত, যাকে বলে সেই শোলে সিনেমাতে একটা ডায়লগ ছিল না, ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, এত নিস্তব্ধতা কেন, চারিদিকে এত নিস্তব্ধতা কেন শাসক কুলের মধ্যে, এ প্রশ্নও জাগছে। এখন প্রত্যেক খেলাতেই কিন্তু ওঠানামা থাকে। আগামী এপিসোডে সেই সামনে কি হতে চলেছে সেটা নিয়ে ডিসকাস করব। কিন্তু এই প্রশাসন হাতছাড়া হয়ে যাওয়াটা রাজ্যের বিরোধী দল, পরিবর্তনকামী মানুষ, এদের সবার কিন্তু মনে আত্মবিশ্বাস জাগাবে। নির্ধারিত সময়ে ভোট হলেও আত্মবিশ্বাস জাগাবে। আর যদি পিছিয়ে রাষ্ট্রপতি শাসনে যায়
তাহলে তো আরো আত্মবিশ্বাস জাগাবে। আপনাদের এপিসোড কেমন লাগলো জানাবেন। আর বেশি দীর্ঘায়িত করব না। এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। একজন ভদ্রলোক থ্যাঙ্কসের মাধ্যমে 40 টাকা এই চ্যানেলে দিয়েছেন। আমি ওনার আইডিটা আগের দিন পড়ে শোনাবো ভেবেছিলাম। এখন আমি নিজেই জানতাম না যে এরকমভাবে এটা করা যায়, আমি জানলাম। যাই হোক, সবাই যারা সাবস্ক্রাইব করছেন মানে এবং সুচিন্তিত মতামত পাঠাচ্ছেন, তাদের আবার প্রত্যেককে ধন্যবাদ পাঠাই। সুচিন্তিত মতামত, মত, বিরুদ্ধ মত সবই থাকতে পারে, সুচিন্তিতভাবে আপনারা পাঠাতে থাকুন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আমরা যেমন সামগ্রিক বিষয়ের ওপর নজর রেখে আপনাদের মতামতগুলোকে নিয়ে এপিসোড তুলে আনছি আপনাদের সামনে, তেমনি আগামী দিনেও আপনাদের সহযোগিতা এবং সমর্থন যেন পাই। আজকের এপিসোডে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।